বিসমিল্লাহির সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমি মুসাম্মাদ নাজমা খাতুন, প্রভাষক, ফরিদনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ, সিংড়া নাটোর। ফরিদনগর অনলাইনে ক্লাসের জন্য তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই আমার সঙ্গে যুক্ত থাকবে। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি একাদশ শ্রেণীর বাংলা সাহিত্য নিয়ে। আমি বাংলা সাহিত্যর যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো প্রখ্যাত মহিলা কবি ও নারী মুক্তি আন্দোলনের প্রতীকী বেগম সুফিয়া কামালের তাহারাই পড়ে মনে। এটি একটি আত্মজীবনী কবিতা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দয়া করে তোমাদের নিজ নিজ বই বের করো এবং আমি যা আলোচনা করছি তা মনোযোগ সহকারে শোনো। প্রথমে আমরা লেখিকার সম্পর্কে বা কবি সম্পর্কে পরিচিতি জেনে নিই। তাহারাই পড়ে মনে লেখিকা সুফিয়া কামাল। জন্ম পরিচয় 1911 খ্রিস্টাব্দের 20 জুন মামার বাড়িতে বরিশাল জেলার শাস্তাবাদে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাসস্থান কুমিল্লায়। পিতার নাম সৈয়দ আব্দুল বারী, মাতার নাম নওয়াবজাদি সৈয়দা সাবেরা খাতুন। শিক্ষা জীবন অনানুষ্ঠানিক ও স্বশিক্ষায় শিক্ষিত। পেশা কলকাতার একটি বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন। পরে নারী মুক্তি আন্দোলনে যুক্ত হন। সংসার জীবন 1923 সালের মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে প্রথম বিয়ে হয়। যক্ষা রোগে তার মৃত্যু হওয়ায় কামাল উদ্দিন আহমেদের সঙ্গে পুনরায় পরিণয়ে আবদ্ধ হন, অর্থাৎ বিবাহ সূত্রে আবদ্ধ হন। এরপর থেকে তিনি সুফিয়া কামাল নাম গ্রহণ করেন। সাহিত্যকর্ম সাজের মায়া, মায়ের কাজল, উদাত্ত পৃথিবী, মন ও জীবন এবং মৃত্তিকার ঘ্রাণ। গল্প কেয়ার কাটা, ভ্রমণ কাহিনী, সোভিয়েতের দিনগুলি, স্মৃতিকথা, 71 ডায়েরি, শিশুতোষ গ্রন্থ, ইতল বিতল ও কিশোরের দরবারে। সমাজসেবা, তিনি সমাজসেবা ও নারী কল্যাণমূলক নানা কাজে সংশ্লিষ্ট ছিলেন। তার এই কর্মের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের জনগণ তাকে জননী সাহসিকা অভিধায় অভিষিক্ত করেছেন। পুরস্কার ও সম্বর্ধনা: বুলবুল ললিতকলা একাডেমি পুরস্কার, ঢাকা একাডেমি পুরস্কার, 21 পদক ও নাসির উদ্দিনের স্বর্ণপদক, মুক্তধারা সাহিত্য পুরস্কার ইত্যাদি। জীবনাবসান 1999 খ্রিস্টাব্দে 20 নভেম্বর তিনি পরলোক গমন করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কবির পরিচিতি সম্পর্কে জানলাম। এখন আমরা মূল বিষয় সম্পর্কে জানব। কবি তাহারই মনে পড়ে কবিতার একটি অনন্যশীল সৃষ্ট কবিতে। এটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। তাহারই পরে মনে কবিতায় প্রকৃতি ও মানব মনের একটি গুরুত্বপূর্ণ দিক প্রকাশিত হয়েছে। সাধারণভাবে প্রকৃতি রূপ, রস, গন্ধ মানব মনে আনন্দের দোলা দেয়। বিশেষ করে বসন্তের প্রতি সবারই আকৃষ্ট হয়। বিশেষ করে কবিরা মনোহারা রূপ সৌন্দর্যে অভিভূত হয়ে নতুন সৃষ্টিতে নিমগ্ন হন। কিন্তু কোনো কারণে কবি মন বেদনাহত থাকলে তার সম্ভবপর হয় না। বসন্তকে স্বাভাবিকভাবে বরণ করার জন্য মানসিক প্রস্তুতি থাকা প্রয়োজন। কিন্তু আমাদের কবি বেদনাহত থাকলে তা আর সম্ভবপর হয় না। বসন্তকে তিনি কোনোভাবেই বরণ করতে পারছেন না।
তাই তিনি বসন্তকে বরণ করার জন্য কোনো মনোযোগ দিচ্ছেন না। এখানে কবির ব্যক্তি জীবনে ছায়াপাঠ ঘটেছে। কবির প্রথম স্বামী নেহাল হোসেনের সঙ্গে তার মধুময় দাম্পত্য সম্পর্ক ছিল। নেহাল হোসেন ছিলেন তার সাহিত্য সাধনার প্রথম এবং প্রধান সহায়ক ও উৎসাহদাতা। সেই স্বামীর অকাল প্রাণে কবি বেদনাহত শোকাচ্ছন্ন। তাই পৃথিবীর স্বাভাবিক রূপ রস গন্ধ উপভোগ করার মানসিকতা তার আর নেই। কবিতায় বর্ণিত বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নামই সার্থক হয়েছে তাহারই পরে মনে। কবিতায় তার ব্যক্তি জীবনের একটি বিশেষ শোকাবহ ঘটনাকে রূপকের মাধ্যমে পাঠকের সামনে তুলে ধরেছেন। কবির প্রথম স্বামী নেহাল হোসেন ছিলেন অত্যন্ত উদার প্রকৃতির মানুষ। তিনি ছিলেন কবির সাহিত্য সাধনা উৎসাহদাতা। উভয়ের দাম্পত্য জীবন ছিল মধুময়, কিন্তু তাদের সে দাম্পত্য জীবন বেশি দিন টিকে নেই। নেহাল হোসেনের মৃত্যুর পরে কবি খুবই শোকাবহ এবং বজ্রহত হন। কবির কেবল তাহারই পরে মনে, অর্থাৎ মৃত স্বামীর কথা মনে পড়ছে। কিছুতে তিনি প্রাত স্বামীর শোক ভুলতে পারছে না। তাই পার্থিব জীবনে স্বাভাবিক রূপ রস গন্ধ তার জীবনে আলোড়ন সৃষ্টি করতে পারছে না। এ কবিতার কবি ব্যক্তি জীবনের দুঃখময় জীবনের প্রভাব পড়েছে। কবি সুফিয়া কামালের সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা তার সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে তিনি খুবই আঘাত পেয়েছেন। কবিতার স্বামীর কথাই তার বারবার মনে পড়েছে, তাই তিনি বলেছেন তাহারই পরে মনে। কবিতার নামকরণ সার্থক ও সাফল্যমণ্ডিত হয়েছে। কবিতার ভাষায় বলতে হয়, যারে খুব বেসেছিল ভালো সে মরে চলে গেল। যে ছিল মোর জীবন ছায়া রেখে গেছে শুধু মায়া। লাগে না ভালো অপরূপ প্রকৃতি, যতই করুক কেউ মিনতি। আমি এখন রিক্ত শূন্য, মন পড়ে রয়েছে তার জন্য। সে দিল মোরে কেমনে ফাঁকি, আমি এখন বড় একাকী। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই কবিতার মধ্য দিয়ে কবির আবেগ, কবির ভিতরে যে ক্ষোভ, যে দুঃখ, যে কষ্ট, তা তিনি প্রকাশ করেছেন এই কবিতার মধ্য দিয়ে। তাই তিনি বলেছেন, যারে খুব বেসেছিল ভালো সে মোর ছেড়ে চলে গেল। কবিতার প্রথম স্বামী নেহাল হোসেনকে অত্যন্ত ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। কারণ আমাদের কবি সুফিয়া কামাল যখন বিবাহ সূত্রে আবদ্ধ হন, তখন তার বয়স ছিল মাত্র 11 বছর, যাকে আমরা এখন বাল্যবিবাহ হিসেবে আখ্যায়িত করি। তাই তিনি সেই স্বামী অনুপ্রেরণা সহযোগিতার তিনি লেখাপড়া করেছেন, সামনে এগিয়ে গিয়েছেন। অর্থাৎ কবির যে উন্নতি, যে চলার পথে যে সাহসিকতা, তা জুগিয়েছেন একমাত্র নেহাল হোসেন। তার ভালোবাসা তাকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করেছে। তাই তিনি বলেছেন, যারে খুব বেসেছিল ভালো সে ছেড়ে মোর চলে গেল। কারণ তার চলে যাওয়াতে সে কিছুতেই মেনে নিতে পারছেন না। তাই তার বসন্ত সামনে দৌড়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সে হাতছানি দিয়ে ডাকতেও পারছেন না, না তাকে বরণ করতে পারছেন। যে ছিল মোর জীবন ছায়া রেখে গেছে শুধু মায়া। তার জীবনে চলার জন্য যে কোনো কারো একজন উৎসাহ থাকতে হয়। শিক্ষার্থীরা, আমাদের ক্ষেত্রেও ঠিক তেমনি
কারো বাবা মা দুজনেরই উৎসাহ আছে, আবার কারো মা আছে অথবা কারো বাবা সবচেয়ে বেশি উৎসাহ প্রদান করেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক তেমনি আমাদের কবির সামনেও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেছেন একমাত্র তার স্বামী নেহান হোসেন। সে ছায়ার মতো তাকে পথ চলতে সাহায্য করেছেন, তার মাথার উপর ছায়ার মতো হয়ে রয়েছিলেন। তাই তার চলে যাওয়াকে তিনি বজ্রহত হন, বেদনাহত হন, সে প্রচণ্ডভাবে আঘাত পান, তার মায়া আবদ্ধ হয়েছেন তিনি। তার সকল কর্মের জন্য একমাত্র মূল্যে রয়েছেন তার স্বামী নেহান হোসেন। তাই তিনি বলেছেন, যে ছিল মোর জীবন ছায়া, রেখে গেছে শুধু মায়া। লাগে না ভালো অপরূপ প্রকৃতি, যতই করুক কেউ মিনতি। স্বামীর অকাল প্রয়াণে তিনি বজ্রহত হয়েছেন বলেই বসন্ত দুয়ারে দাঁড়িয়ে আছে, কিন্তু সে বরণ করতে পারছে না। সেই বসন্ত তার মনে আলোড়ন সৃষ্টি করতে পারছে না। তাই বসন্তের আগমনে সে মন মালিন্য হয়ে রয়েছেন, তার জীবনের পথ চলা থেমে আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কোনো এক শীতে আমাদের কবি নেহান হোসেনের মৃত্যু হয়। কুয়াশার চাদরে ঢাকা যেমন প্রকৃতি লেপে যায়, ঠিক তেমনি কুয়াশায় চাদরে ঢাকা সাদা কাফনে জড়িয়ে আমাদের কবির স্বামী নেহান হোসেন পরপারে চলে যান। তার চলে যাওয়াকে আমাদের কবি কিছুতেই মেনে নিতে পারছেন না। তাই তার জীবনের পথ চলা বা জীবনের বসন্ত এসেছে এটা তিনি মেনে নিতে পারছেন না। তাই তিনি বলেছে, লাগে না ভালো অপরূপ প্রকৃতি, যতই করুক কেউ মিনতি। আমি এখন রিক্ত শূন্য, মন পড়ে রয়েছে তার জন্য। নেহান হোসেনের প্রায়ত বা তার চলে যাওয়া আমাদের কবি সুফিয়া কামাল বজ্রহত হয়েছেন, বেদনাহত হয়েছেন, সে রিক্ত হয়ে পড়েছেন, নিঃস্ব হয়ে পড়েছেন। কিন্তু কেউ যদি এসে বলছে বসন্ত এসেছে, তাকে বরণ করতে হবে, উল্টে আমাদের কবি তাকে বলেছেন, কি বসন্ত এসেছে? কোকিল ডাকছে, ভ্রমর গুনগুন করে গান গাইছে, ফুল ফুটেছে, বসন্ত কি সত্যি এসেছে? আমাদের কবির এই যে আক্ষেপ, আমাদের কবির এই যে কথা বলার মধ্য দিয়ে তার কষ্টের প্রকাশ, এটাই তিনি প্রকাশ করেছেন। বলেছেন, আমি এখন রিক্ত শূন্য, মন পড়েছে তার জন্য। তার মন শুধু তার স্বামীর কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে। সে দিল মোরে কেমনে ফাঁকি, আমি এখন বড় একাকী। যে মানুষ মরণশীল, মানুষ একদিন মরে যাবে, এটাই স্বাভাবিক। জন্ম হলেই মৃত্যু হবে, এটা চিরন্তন সত্য, শাশ্বত, সূর্যরশ্মির মতোই সত্য। কিন্তু আমাদের কবি তার প্রয়াত স্বামীর অকাল মৃত্যু সে মেনে নিতে পারছেন না। সে কিছুতেই ভুলতে পারছেন না তার চলার পথে সে যে সহযোগিতা করেছে, সে ছায়ার মতো চলেছে, সে আশ্বাসটুকু। তাই তিনি বলেছেন, সে দিল মোরে কেমনে ফাঁকি, আমি এখন বড় একাকী। প্রখ্যাত মহিলা কবি ও নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া সুফিয়া কামালের বিখ্যাত আত্মজীবনী কবিতা তাহারই পরে মনে। এ কবিতায় কবিতা যাপিত জীবনের তথা বিগত জীবনের করুণ অধ্যায়কে নাটকীয় সংলাপের মাধ্যমে উপস্থাপন করেছেন। কবির প্রথম স্বামী অকাল মৃত্যু কবিকে বিমর্ষ করে, তাই তিনি বসন্তের রূপ মাধুরী উপভোগ করতে পারছেন না। তার যাপিত জীবনের ঘটনাবলী
তাকে আবিষ্ট করে রেখেছে। বসন্ত দক্ষিণামলয় প্রকৃতির পুষ্প সাজে কবিকে উতলা করতে পারেনি। রিক্ত হাতে শীত বিদায় নিয়েছে। কুহেলি উত্তরিতে মুখ ঢেকে শীতের প্রস্থান ঘটেছে। সেই শীতের স্মৃতি তথা স্বামীর কথা তিনি কোনো মতেই ভুলতে পারছেন না। তাই আমরা বলবো যে উদ্দীপককে টিকতে তাহারই পরে মনে কবিতায় বাস্তব রূপ তুলে ধরেছেন। শিক্ষার্থীরা, শীতে যেমন সব গাছের পাতা ঝরে যায়, প্রকৃতি নিঃস্ব রিক্ত হয়ে পড়ে, কুয়াশায় ঢাকা চারিদিকে প্রস্থান করে, লেপে যায় চাদরের মতো, ঠিক তেমনি শীত শেষে বসন্তের আগমনে পাতা ঝরা গাছে পাতা গজায়, কোকিল ডাকে, ফুলে ফুলে মধু আহরণের জন্য অলিদল গুনগুন করে গান গায়, আর নতুন নতুন ফুল ফোটে। প্রকৃতি যেমন অপরূপ রূপে সাজে, কিন্তু এই যে সৌন্দর্য, এই যে অনুভূতি, তা আমাদের কবিকে মনে আলোড়ন সৃষ্টি করতে পারে না। কারণ শীতের স্মৃতি সে ভুলতে পারছে না। সে কি করে বসন্তকে বরণ করবে? বেগম সুফিয়া কামাল বলেছেন, রিক্ত হাতে শীত বিদায় নিয়েছে, কুহেলি আবিষ্ট করে রেখেছে, বসন্তের দক্ষিণামলয় প্রকৃতির পুষ্প সাজে কবিকে উতলা করতে পারেনি। তাই তিনি বসন্তকে বরণ করতে পারছেন না। কবি সুসাহিত্যিক, আমাদের মতনই তিনি মানুষ। তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন মানুষের মতোই সুখ দুঃখে গড়া। কবির ব্যক্তি জীবনে এসব সুখ দুঃখের ঘটনা ও স্মৃতিকে সবার সামনে প্রতিফলিত করেছেন তার ব্যক্ত বা তার দুঃখ প্রকাশের মাধ্যমে। বেগম সুফিয়া কামালের একটি আত্মজীবনী কবিতা, কারণ এতে কবির বিগত জীবনের ঘটনারাজি বা করুণ অধ্যায়কে তিনি পাঠকের সামনে তুলে ধরেছেন। তিনি বলেছেন, জীবনে চলার জন্য বা জীবনে কোনো কিছু লাভ করার জন্য, জীবনে সন্ন্যাসী করে যাওয়ার জন্য আমাকে একজনই উৎসাহ করেছেন, তিনি হলেন নেহান হোসেন। তাই তার মৃত্যু সে কিছুতেই ভুলতে পারছে না। তার বিগত জীবনের কথা বা তার স্মৃতি সে কোনো কিছুতেই ভুলতে পারছেন না। স্ত্রীর প্রতি তার দরদ ছিল অপরিসীম। নেহান হোসেন ছিলেন শিক্ষিত, সুমার্জিত ও আধুনিক মনের মানুষ। তাদের দাম্পত্য জীবনও ছিল সুখময়, কিন্তু জীবনের সে পর্ব বেশি দিন টিকেনি। স্ত্রীর প্রতি তার দরদ ছিল অপরিসীম। স্বামীর অকাল মৃত্যু কবির জীবনে বিবর্ণ সৃষ্টি করে। তার জীবনে যে রং, সেটা মুছে যায় তার মৃত্যুর মাধ্যমে। কবি জীবনের এই উপলব্ধি রূপকের অন্তরালে তাহারই পরে মনে কবিতায় প্রকাশ করেছেন। কবি শীতকে মাঘের সন্ন্যাসী বলে আখ্যায়িত করেছেন। শীত আসলেই যেমন গাছের পাতা ঝরে যায়, ঠিক তেমনি এই শীতই আমাদের কবি সুফিয়া কামালের জীবন থেকে তার স্বামীকে কেড়ে নিয়েছে। কুয়াশা ঢাকা চাদরের মতো সাদা কাফনে জড়িয়ে নেহান হোসেন চলে গেছেন আমাদের ছেড়ে পরলোকে। তাই আমরা বলবো যে তাহারাই পরে মনে একটি আত্মজীবনী কবিতা। বেগম সুফিয়া কামালের এই আত্মজীবনী কবিতা কবির ব্যক্তি জীবনের একটি করুণ ঘটনাকে এ কবিতার রূপকের মাধ্যমেই উপস্থাপন করেছেন।
এ ঘটনাটি তার দাম্পত্য প্রেমের, তার সুখের স্মৃতি। সুফিয়া কামালের বিয়ে হয়েছিল বাল্যকালে, তখন তার বয়স ছিল মাত্র 11 বছর। স্বামী নেহাল হোসেন ছিলেন জ্ঞাতি ভাতা। তিনি উচ্চশিক্ষিত, ভদ্র, উদার মানসিকতা সম্পন্ন, আধুনিক মনের মানুষ। স্ত্রীকে তিনি যথাযথ মর্যাদা ও প্রেম ভালোবাসা দিয়েছেন, তাই তাদের দাম্পত্য জীবনে ছিল অত্যন্ত সুখময়, সুন্দর। কিন্তু এ সুখ কবির কপালে বেশি দিন সয়নি, অকালে মরে গেল আমাদের নেহাল হোসেন। তাই কবির স্বাভাবিক জীবনের স্বাচ্ছন্দ্য বোধ নিভে যায়, তার জীবন থেকে ছন্দ মুছে যায় তার রং। তাই দুয়ারে দাঁড়িয়ে আছে বসন্ত, কোকিল ডাকছে গাছে গাছে, ফুল ফুটেছে চারিদিকে, পুষ্প সাজে, প্রকৃতির যেন এক অপরূপ সাজে সজ্জিত হয়েছে। কিন্তু আমাদের কবির মন তা কিছুতেই আলোড়ন সৃষ্টি করতে পারছেন না। তাই তিনি বলেছেন, হে নীরব, কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত বরিয়া তুমি লইবে না কি তব বন্দনায়। কহিল যে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ারে গেছে খুলি। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। দক্ষিণা সমীর তার গন্ধে হয়েছে কি অধীর আকুল। বসন্ত যে দুয়ারে দাঁড়িয়ে আছে, আমাদের সুফিয়া কামাল তা মেনে নিতে পারছেন না। সে বিশ্বাসই করছে না বসন্ত এসে গেছে। বসন্তের আগমনে অন্য অন্য কবিরা তাদের নতুন সৃষ্টিতে, অর্থাৎ নতুন করে কবিতা লেখেন, গল্প লেখেন, উপন্যাস লেখেন আনন্দ সহকারে। কিন্তু আমাদের কবি তা পারছেন না। কেবল বারবার তার প্রয়াত স্বামী নেহাল হোসেনের কথাই বারবার মনে পড়েছেন। তাই তিনি লিখেছেন তাহারেই পরে মনে, নামকরণ করেছেন তাহারেই পরে মনে। কবিতা বসন্তের ও শীতের অপরূপ সৌন্দর্য তুলে ধরেছেন। এই সৌন্দর্যের মাঝেই কবি মনের বেদনার স্মৃতি অনুভব করেছেন। বসন্ত যৌবন ও সৌন্দর্যের ঋতু। এ ঋতু মানুষের মনে রঙের সৃষ্টি করে। প্রকৃতির সাথে মানব মনের নিবিড় সম্পর্ক তুলে ধরেছেন। গড়ে উঠেছে অপরূপ সৌন্দর্য। কবি সুফিয়া কামাল বসন্তের আগমনে কোনো প্রকার উৎসাহ উদ্দীপনা অনুভব করেন না। প্রিয় স্মৃতি কবি মনকে বেদনাহত করে তুলেছে। বিরহ বিধুর, অর্থাৎ কবি বসন্তের আগমনে আনন্দ অনুভব করতে পারছেন না, কারণ তার প্রিয় আজ তার কাছে নেই। তার সামনের পর চলা থেমে গেছে, কিন্তু আমাদের কবি থেমে নেই। তার স্বামীর স্মৃতি, তার স্বামীর উৎসাহ ও প্রেরণা তাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করেছেন। লোকনিন্দার ভয়ে সে পিছিয়ে পড়ে নেই। তার স্বামীর স্মৃতিকে বুকে আঁকড়ে ধরে তিনি আগ্রহের সহিত কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন, সামনে এগিয়ে গেছেন এবং নারী কল্যাণমূলক বিভিন্ন কাজে তিনি নিযুক্ত হয়েছেন, কেবল তার স্বামীর স্মৃতিকে আঁকড়ে ধরে। তাই আমরা বলবো, কবিতাটিতে কবির শোকাবহ মনোভাবটি প্রধান হয়ে উঠেছে। শীতের শেষ, প্রকৃতিতে বসন্ত এসেছে চারিদিকে, তাই নবজীবনের সমারোহ। দিকে দিকে নতুন প্রাণের জাগরণ। ফুলের সৌরভ মাখা দক্ষিণা বাতাস বইছে, ফুল ফুটেছে, পাখি গাইছে, সব মিলে আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের কবি কিছুই লিখছেন না। তাকে এর নীরবতার কথা বা তার স্বামীর স্মৃতির কথা মনে করিয়ে দিচ্ছে। তারা বসন্তকে বরণ করে কবিতা লেখেন, কিন্তু আমাদের কবি কোনো কবিতা লিখতে পারছেন না, কারণ তার স্বামীর স্মৃতি, তার স্বামীর কথা তাকে মনে করিয়ে দিচ্ছে।
তাই বসন্তকে তিনি বরণও করতে পারছেন না। বসন্তের আগমনে নিজেকে আনন্দে আপ্লুত করতে পারছেন না। বসন্তকে তিনি ঋতুরাজ বলেছেন। এদেশে বর্ষ পরিক্রমায় প্রথম আসে গ্রীষ্মকাল, সবশেষে আগমন ঘটে বসন্তের। ফাল্গুন ও চৈত্র এই 2 মাস বসন্তকাল। তাহারই পরে মনে কবিতায় প্রাসঙ্গিকভাবে বসন্তের বর্ণনা দিয়েছেন। শীতের পরেই আসে বসন্ত। শীত নির্নশ নির্জীব, প্রকৃতি তখন সরস সতেজ হয়ে ওঠে। কুয়াশার চাদর ঢাকা নেতিয়ে পড়া দক্ষিণা মলয়ে শীত চলে যায়। গাছে গাছে গজায় সবুজ পাতা, ডালে ডালে ফোটে নানা রং বেরঙের ফুল, গুঞ্জন করে অলিদল। বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়া প্রকৃতি ও মানব মনে আনে সচেতনতা। প্রকৃতি যেন নববধূ সাজে, বাতাবি লেবুর ফুল ফুটে, আমের মুকুল দেখা দেয়, মাধবী কুড়ি ফুটতে শুরু করে। এভাবে কবি সুফিয়া কামাল তাহারই পরে মনে কবিতায় প্রাসঙ্গিকভাবে বসন্তের বর্ণনা দিয়েছেন। তিনি কবিতাকে তাহারই পরে মনে আত্মজৈবনিক কবিতা বলেছেন। কবির ব্যক্তি জীবনের এই করুণ অধ্যায়কে তিনি পাঠকের সামনে তার আক্ষেপের মাধ্যমে তুলে ধরেছেন। প্রকৃতি যেন নতুন সাজে সজ্জিত, কিন্তু আমাদের কবির মনে সে আনন্দ নেই, সে উৎসাহ উদ্দীপনা নেই, সে নির্ভীতে নিরস। শীত যেমন মানুষ প্রকৃতিকে নিঃস্ব, রিক্ত, জীর্ণ করে রাখে, ঠিক তেমনি বসন্ত আসা সত্ত্বেও কবি নিঃস্ব হয়ে গেছেন, কবি হয়ে আছেন রিক্ত। সে একাকী, সে মনে করছেন তার সাথে কেউ নেই। সে কিভাবে বসন্তকে বরণ করবে? শীতের স্মৃতি তার মনে জাগরুক স্বরূপ। সে শীতের স্মৃতি সে ভুলতে পারছেন না, বারবার মনে করিয়ে দিচ্ছে তার প্রিয়র কথা, তার প্রিয় স্বামীর কথা। তাই তিনি বলেছেন তাহারই পরে মনে কবিতা নেহাল হোসেনের একটি আত্মজৈবনিক এবং সুফিয়া কামালের একটি আত্মজৈবনিক কবিতা। জীবনে চলার জন্য কারো না কারো উৎসাহ প্রয়োজন হয়। তাই মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে, গুণের মাঝে। আমাদের মাঝে নেহাল হোসেন নেই, কিন্তু তিনি বেঁচে আছেন কিভাবে? তার গুণের মাধ্যমে, তার সাহসিকতার মাধ্যমে, তার শিক্ষিত সুমার্জিত আধুনিক মনে মানুষের মাধ্যমে। এভাবেই তিনি কবি তার প্রয়াত স্বামী নেহাল হোসেনের বর্ণনা দিয়েছেন। নেহাল হোসেন ছিলেন খুবই মানবতা বেদর। তিনি কবিকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছেন। কবি যাপিত জীবনের দুঃখ ক্লেশ কোনো কিছুই বুঝতে দেননি নেহাল হোসেন তার ভালোবাসার মাধ্যমে। তাই কবি তাকে কিছুতেই ভুলতে পারছেন না, মনে করে দিচ্ছে তার কথা বারবার। কবি বসন্তকে বরণ করতে পারছেন না। বসন্তের আগমনে মানুষের মনে যে আলোড়ন সৃষ্টি করে আমাদের কবির মনে তা নেই। কারণ শীত, কোনো এক শীত আমাদের কবি নেহাল হোসেনের কে তার জীবন থেকে কেড়ে নিয়েছে। তাই তিনি কবি জীবনের যে আক্ষেপ তা তিনি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অনিন্দা বিদ্যা সাহিত্যচর্চার জন্য বিষয়ের ওপর সবসময় স্বামী ও ধ্রুবগুপ্তের কাছ থেকে উৎসাহ ও প্রেরণা জুগিয়েছেন।
লোকনিন্দার ভয়ে তিনি থেমে নেই। লোকে কি বলবে এমন মনে করে তার প্রয়াত স্বামী নেহাল হোসেন তাকে থামিয়ে রাখতে দেননি। তাকে সামনে পথ চলার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন। তাকে কোনো পাশ থেকে যে বাধা আসবে সে বাধা সে কিছুতেই বুঝতে দেননি। তাকে সহযোগিতা করেছেন, তাই তিনি সামনে এগিয়ে যেতে সক্ষম হয়েছেন। আজ হয়েছেন আমাদের বেগম সুফিয়া কামাল। সুফিয়া কামাল হয়েছেন নারী মুক্তি আন্দোলনের নানা কাজের সংশ্লিষ্ট অগ্রদূত। তিনি নারী কল্যাণের জন্য অনেক কিছু করেছেন। নারীদের অধিকার আদায়ের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন জীবনের তথাকথিত পথ চলার জন্য। জীবনে বাধা থাকবেই পথ চলার জন্য আমাদের, তাই তিনি বসন্তকে বরণ করার মাধ্যমে তার জীবনের দিক তুলে ধরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আজ জানলাম বেগম সুফিয়া কামালের লেখা তাহারই পরে মনে। পরবর্তীতে আমি আবারও দেখা করব। সে পর্যন্ত তোমাদের আশায় থাকলাম। আল্লাহ হাফেজ।